আসসালামু আলাইকুম। স্বাগতম প্রত্যেককে মিরাজ ক্লাসরুমে। সাথে আছি আমি মিরাজ। আজকে আমরা চ্যাপ্টার 1 এর বহুনির্বাচনী সর্বশেষ যে লেকচারটা সেটা একটু দেখব। যাই হোক, তো আজকের লেকচারটা শুরু করার পূর্বে একটু বলতে চাই যে শ্রেণীবিন্যাসের যে ধাপ ছিল ৭ টা। এটা আমরা কমবেশি সবাই জানি। রাইট? ৭ টা ধাপগুলা কি, কি? তা একটু আমাদের জানা দরকার। আ একে হচ্ছে কিংডম। তোমরা অবশ্যই তার বাংলা যে টার্মগুলা তো অবশ্যই মাথায় রাখবা। কিংডমের অর্থ হচ্ছে জগৎ। তারপর হচ্ছে ফাইলাম। তারপরে কি? ফাইলাম। ফাইলামের বাংলা হচ্ছে পর্ব। তারপর হচ্ছে ক্লাস। ক্লাস অর্থাৎ কি? শ্রেণী। তারপরে হচ্ছে অর্ডার। অর্ডার অর্থ কি? অর্ডার অর্থ বর্গ। ঠিক আছে? তারপর হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি অর্থাৎ গোত্র। আমরা যেই ফ্যামিলি বানান শিখছি ওইটাই। ফ্যামিলি অর্থাৎ গোত্র। তারপর হচ্ছে জেনাস। জেনাস এবং সর্বশেষ হচ্ছে স্পেসিস। SPECIES স্পেসিস। এই হচ্ছে ৭ টা ধাপ। তো এখানে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি বহু নির্বাচনীতে কাজে লাগবে সেটা হচ্ছে সর্বশেষ যে ধাপ ওটা কোনটা? এটা হচ্ছে প্রজাতি বা স্পেসিস এটা। আর তার আগে কোনটা? জেনাস যাকে বলা হচ্ছে ঘন। এখানে একটা বিষয় মাথায় রাখবা, আমরা যখন বৈজ্ঞানিক নামকরণগুলা লিখতে যাই, তখন এই জেনাসের নিচে আলাদা দাগ, স্পেসিসের নিচে আলাদা দাগ আমাদের দিতে হয়। ক্লিয়ার? আরেকবার বলি, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এই হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসে কয়টা ধাপ? ৭ টা ধাপ। আশা করি তোমরা পারবে এটা। এবার দেখো, ১ম যে বহুনির্বাচনী সেটা হচ্ছে ফুসফুসের সাথে বায়ুথলি থাকে কোনটির? পাখির থাকে। নিচের কোন প্রাণীর জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলিবিলি ও ফুলকা ছিদ্র থাকে? কোনো ব্যাঙ। উভচর প্রাণী কোনটি? অবশ্যই ব্যাঙ। কোন প্রাণীটির দেহে পূর্ণাঙ্গ অবস্থায় নটকট থাকে না? অ্যাসিডিয়া। কোনটির দেহ সাইক্লোয়েড আঁশ দ্বারা আবৃত? ইলিশ। ইলিশের দেহের মধ্যে যে আঁশ তাকে বলা হচ্ছে সাইক্লোয়েড আঁশ। কোন প্রাণীর মাথার দুপাশে ৪ জোড়া ফুলকো থাকে? ইলিশ। অস্টিকথিস শ্রেণীর অন্তর্গত প্রাণী কোনটি? ইলিশ মাছ। নটোকট থাকে কোন পর্বের প্রাণীতে? কর্ডাটা। তারপর ব্রাঙ্কিওস্টোমা কর্ডাটা কোন পর্বের উপপ্রাণী? দাঁড়াও ১ সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে সেফালোকর্ডাটা। অস্টিকথিস শ্রেণীর প্রাণীগুলো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? ফুলকার সাহায্যে। নিচের কোনটিতে প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র ও পৃষ্ঠীয় ফাঁপা মেরুরজ্জ থাকে? অ্যাসিডিয়া। কোন প্রাণীর লেজে নটোকট থাকে? অ্যাসিডিয়া। কোন প্রাণীর দেহ সারা জীবনে নটোকট থাকে? ব্রাঙ্কিওস্টোমা। গঠন ও বৈশিষ্ট্যের উপর ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? মেরুদণ্ডীদের কয়টা? ৭ টাতে ভাগ করে। এই যে মেরুদণ্ডীদের যে ৭ টাতে ভাগ করে, এই ৭ টা ধাপ তোমরা তোমাদের বইটাতে অবশ্য পড়লে পেয়ে যাবা। আমার এখানে যদি আমি নাও বলি, সমস্যা হইব না। একটু বইটা ভালো করে পড়বা, ঠিক আছে? বইটা ভালো করে পড়লে দেখবা পাইয়া ফেলছো। কোনটির মুখছিদ্র গোলাকার ও চোয়ালবিহীন? পেট্রোমাইজন। কোন শ্রেণীর সকল প্রাণীর সমুদ্রে বাস করে? কনভ্রিকথিস। কোন শ্রেণীর প্রাণীদের দুপাশে মাথার দুপাশে ৫ থেকে ৭ জোড়া ফুলকা ছিদ্র থাকে? কনভ্রিকথিস। এদেরও ক্লিয়ার? আচ্ছা। তো কনভ্রিকথিস কোনটা বলতে পারবা নি? এটা হচ্ছে গিয়া তোমার ওই যে আ কর্ডাটা অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীদের উপপর্ব হচ্ছে ৩ টা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এদের মধ্যে আবার শ্রেণী আছে ৭ টা। সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, কনভ্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। বুঝছো? এই মোট ৭ টা। এবার তারপরে কোনটি কনভ্রিকথিস শ্রেণীর উদাহরণ? করাত মাছ। একটু কষ্ট করে মাথায় রাখো এগুলো বাবারা।
পাখিরা উঠতে পারে কারণ কি এদের? কারণ হচ্ছে খেয়াল করো অপশন কি দেওয়া এখানে? বায়ুথলি আছে, অবশ্যই বায়ুথলি আছে। সামনের পা ডানায় রূপান্তরিত হয়েছে, অবশ্যই। আর শক্ত ও ফাঁপা, তাহলে ১, ২, ৩। করোটা পর্বের প্রাণীদের মধ্যে অনেক প্রজাতি জলে ও ডাঙায় বসবাস করে। হ্যাঁ, করে। তারপরে কিছু প্রজাতি বহিঃপরজীবী, এটা অলরাইট। কেউ পরজীবী না, এটা ভুল। তাহলে ১ ও ৩। মৎস্যগুলো অন্তর্ভুক্ত কি? মৎস্যগুলো অন্তর্ভুক্ত হচ্ছে ১ ও ২। সরি, মানে কনড্রিকথিস, অস্ট্রিকথিস, এই ২ টা। শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে যে সকল প্রাণীর উপপর্ব জানতে হয় সেগুলো হলো ব্যাঙ, সাপ, মানুষ, মাছ, বানর, কেঁচো। আচ্ছা, ব্যাঙ, সাপ এবং মানুষ আর মাছেরটা জানলেই হয়ে যায়। আর কারো উপপর্ব জানার খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ এরা মোটামুটি ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা মিলাই-ঝিলে এরা আছে। করাত মাছের কি হয়? কঙ্কাল তরুণাস্থিময়, এটা ঠিক আছে। দেহ প্যারাকয়েড আইস দ্বারা আবৃত, ঠিক আছে। ফুলকুগুলো কানকোর দ্বারা ঢাকা থাকে, না, এটা ঠিক নেই। আচ্ছা, তাহলে ১ ও ২। নিচে একটা চিত্র দেয়া আছে। চিত্রটিতে বলছে চিত্রের প্রাণীটি কোন পর্বভুক্ত? এটা হচ্ছে করডাটা। প্রাণীটির দেহে উপস্থিত কি? নোটোকর্ড আছে, করডাটার নেফ্রিডিয়া নাই, ফাঁপা মেরুরজ্জ বিদ্যমান। তাহলে ১ ও ৩। তারপরে আসো। প্রাণীর দ্বিপদ নামের ২টি অংশ থাকে। একটি প্রজাতি হলে অপরটি কি? এই যে শুরুতে বলছিলাম, একটি প্রজাতি, অপরটি কি? অপরটি হচ্ছে ঘন। অর্থাৎ এটা কি ছিল? সেপিয়েন্স, নাকি? আমার স্ক্রিনে জায়গা নেই। সেপিয়েন্স। শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ কোনটা? আমরা শুরুতে দেখছিলাম, বলতে পারবা? অপশন না দেখে? প্রজাতি। আচ্ছা, এখানে প্রশ্ন কি বলছিল? প্রশ্ন বলছিল যে একটি প্রজাতি হলে অপরটি হচ্ছে ঘন, আর একটা হচ্ছে, আমার এটা উত্তরটা কি? এটা হচ্ছে প্রজাতি। প্রাণীজগৎ কি নামে পরিচিত? প্রাণীজগৎ কিংডম নামে পরিচিত। কি নামে পরিচিত? কিংডম। KINGDOM, কিংডম। যাই হোক, তারপরে শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক কি? সর্বোচ্চ একক হচ্ছে জগৎ। সর্বোচ্চ একক বলতে কি? ওই যে ৭টা থাকে না ধাপ, আমরা শুরুতে যে ৭টা ধাপ দেখলাম, ৭টা ধাপের একদম প্রথম ধাপটা কি ছিল? কিংডম ছিল না? অর্থাৎ কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, এই ৭টাকে তোমার একত্রে বলা হচ্ছে যে একক। শ্রেণীবিন্যাসের একক ৭টা। এই ৭টার যে সর্বপ্রথম, সেটা কে ছিল? সেটা ছিল হচ্ছে কিংডম বা জগৎ। একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত কয়টি ধাপে বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয়? ৭টা ধাপে। শুরুতে যে ৭টা ধাপ আমরা দেখলাম। প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রথম ধাপ কোনটা? জগৎ। প্রাণীর শ্রেণীবিন্যাসের ধাপে বর্গ এর ইংরেজি প্রতিশব্দ কোনটা? আমরা শুরুতে বলছিলাম আমাদের একটু কষ্ট করে বাংলা টার্মগুলো জানতে হবে, ঠিক আছে? তাহলে বর্গ হচ্ছে অর্ডার। বর্গটা কি? বর্গ কি? অর্ডার। মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিন্যাসের ৭টি ধাপ ছাড়াও অপর কোন বিশেষটি উল্লেখ করতে হবে? সাবফাইলাম, ঠিক আছে? অবশ্যই সাবফাইলামটা আমাদের খুব বেশি উল্লেখ করতে হবে। আমরা বেসিক ক্লাসে এই জিনিসগুলো জানবো। আর হয়তোবা তোমাদের বেসিক ক্লাসে আমি প্রথম না সেকেন্ড চ্যাপ্টারটা মনে হয় আপলোড করছি। বায়োলজি পার্টটা পরে আপলোড কইরা চিন্তা ভাবনা করতেছি আগে রসায়নের যে পার্টটুকু আছে, রসায়ন পদার্থ, এই পার্টটুকু শুরুতে আপলোড করব। প্রথম অধ্যায়গুলো পরে আপলোড করব। ঠিক আছে? দেখো, নতুন প্রজাতি শনাক্ত করার জন্য কোনটি অপরিহার্য? শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের সাহায্যে কোনটি সম্পর্কে ধারণা পাওয়া যায়? প্রাণীগুলোর পরিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যায়। শ্রেণীবিন্যাস সম্পর্কে দ্বারা আমরা কি জানতে পারি? জীবের মধ্যকার মিলনমিল, জীবের সৃষ্টির রহস্য, আর জীবের মধ্যকার পারস্পরিক সম্পর্ক। তাহলে অবশ্যই মিলিমিল জানতে পারি। তারপরে এখানে আমরা অবশ্যই জানতে পারি কি? জীবের মধ্যকার পারস্পরিক সম্পর্ক। তাহলে ১ ও ৩।
শ্রেণীবিন্যাসের সাহায্যে পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণীসমূহকে জানা যায়। কিভাবে? বিজ্ঞানসম্মত উপায়ে জানা যায়। অল্প পরিশ্রমে জানতে পারি, অল্প সময়ে জানতে পারি। এই ৩ টা পয়েন্ট একটু মাথায় রেখো। ৩ টা পয়েন্ট তোমার পরীক্ষায় সিকিউ আনসার করতে গেলেও কাজে লাগবে। আচ্ছা, অনেক তো লাল কালি ইউজ করলাম। এবার একটু নীল ইউজ করি, হ্যাঁ? শেষ ২ টার জন্য। দেখো, এই যে ত্রিভুজ দেখো, এটা একটা পিরামিড বলা যেতে পারে। তো ১৭৩ চতুর আনসার করো। এখানে দেখো কিংডম আছে, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। বাহ! ১ম যে ৭ টা ধাপ দেখাইলাম, এই ৭ টা ধাপ তারা এখানে তুলে ধরছে। ভালো জিনিস এটা। উপরের চিত্রে সবচেয়ে কম জীব থাকে কোন ধাপে? স্পেসিসে। কারণ এটা একটা কি? এটা একটা প্রজাতি। প্রজাতিতে খুব একটা থাকে না। প্রজাতি কম। উপরের চিত্রে কোনটিতে সবচেয়ে বেশি সংখ্যক বিভিন্ন ধরনের জীব থাকে? আনডাউটলি কিংডমে। কিংডম একটা জগৎ। ঠিক আছে? তো একটা সমগ্র জগতের ছোট্ট একটা প্রজাতি, ধরো মানুষ একটা আলাদা প্রজাতি। আর আমি যদি জগৎ বলি, অ্যানিমেলিয়া কিংডম বা প্রাণী জগৎ। প্রাণী জগৎ বলতে গেলে এখানে মানুষ সহ যত ধরনের প্রাণী আছে দেখো এখানে তোমার মেরুদণ্ডী, অমেরুদণ্ডী সবাই কিন্তু চলে আসে। বাট আমি স্পেসিফিকলি আমি বলতেছি যে মেরুদণ্ডী প্রাণী, আমি প্রজাতি ধরলাম এটাকে। তাহলে আমার সংখ্যা কমে গেল না? সংখ্যা কমে গেল। তো যাই হোক, এই ছিল আমাদের বহু নির্বাচনী ক্লাস। তাহলে প্রথম অধ্যায়ের বহু নির্বাচনী শেষ। দেখা হচ্ছে তোমাদের সাথে সিকিউতে। যদিও আমি বহু নির্বাচনীগুলো তোমাদের আপলোড করতেছি আমার মোবাইল স্ক্রিনে রেকর্ড করে, কিন্তু আমরা যে বেসিক ক্লাসগুলো করব, নিশ্চিন্তে থাকো, আমি আমার চেহারা দেখাই করব। ঠিক আছে? ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।